হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেখো কটা বাজে, দেখো আজকে আমি কত তাড়াতাড়ি উঠে পড়েছি। আজকে 6টা বাজেনি, দেখেছো? আজকে উঠেছি তার কারণ বাড়িতে সত্যনারায়ণ পুজো হবে, তো কাজটা ছাড়তে না বেলা হয়ে যাবে। আবার বড় ছেলে স্কুল আছে, টিফিন বানিয়ে দিতে হবে, আবার ভাত বানিয়ে দিতে হবে। পরীক্ষা আছে, এক্সাম চলছে। টিফিনটা বানাই না, টিফিন ওর বাবা কিনেই দেয়। ছোটো ছেলে ঘুমাচ্ছে, একটু অন্ধকার খুলি আছে, তো তাড়াতাড়ি কাজটা সেরে নিতে হবে, কারণ পুজোটা খুব সকাল সকাল হবে। তো পুজোটা খুব সকাল সকাল হবে, তো তার জন্য তাড়াতাড়ি কাজ সেরে নেব। আবার যেহেতু বড় ছেলে স্কুল আছে, তার জন্য একটু তাড়াতাড়ি উঠেছে। হালকা হালকা ঠান্ডা পড়েছে, এই যে সোয়েটারটা পরেছি তার জন্য। আর এখন আবার একটু হালকা হালকা ঠান্ডা পড়েছে, খুব ভোরবেলা উঠে পড়েছি, তো তার জন্য একটু শীত করছে। দেখো এই সামান্য ওড়নাটা মাথায় জড়িয়ে নিয়েছি, আর এই সোয়েটারটা পরলাম। সোয়েটারটা মানে তুলেই দিয়েছিলাম, গরম পড়ে গেছিলো বলে। এখন ভোরবেলা উঠেছি বলে ঠান্ডা লাগছে। চলো কাজ সেরে নিই। কতগুলো বাসন জড়ো হয়েছে দেখেছো, আর রাত্রেবেলা ধোয়া হয়নি, তার জন্য আরও বেশি বাসন হয়েছে। আর রাত্রে সত্যি ধুতে পারি না আমি, জানো, ওই খেতে খেতে 10:30টা বেজে যায়। আবার ছোটো ছেলেটা বাবার কাছে থাকে না, ঘ্যান ঘ্যান করেই যায়। সে আমার কাছে ছাড়া ঘুমোবেই না, তো সে এনার্জি পায় কী করে বলো তো? এই খাটাখাটনি করে তারপরে আবার ছোটো সোনাকে ঘুম পাড়াতে গিয়ে না আমারই ঘুম এসে যায়। তারপরে সে উঠে এসে বাসন ধুতে আর ভালো লাগে না। আর আমার না রাত্রেবেলা খাওয়ার পর ভরা পেটে আর মানে কোনো কাজই করতে ইচ্ছা করে না। পেট ভরে গেলে আমার সত্যি করে কাজ করতে ইচ্ছা করে না। তো তার জন্য রাত্রেবেলা ধুতে পারি না, এই সকালবেলায় ধুয়ে নিলাম। তার জন্য তাড়াতাড়ি উঠে পড়েছি, 6টা বাজিনি, তার আগেই উঠে পড়েছি। আমার কাজ পুরো কমপ্লিট আমি করে নিতে পারবো, আমি একটু তাড়াতাড়ি কাজ করতে পারি, সে নিটপিট করে আমি কাজ করি না। আর তারপরে ঘর দোরগুলো ঝাঁট দিলাম, বাসনগুলো ধুয়ে তারপরে যে সিঁড়িগুলো ভালো করে মুছলাম, কারণ আজ পুজো তো রোজ রোজ সিঁড়িগুলো মোছা হয় না, টাইম পায় না। ওই যেদিন তাড়াতাড়ি রান্না হয়ে যায় সেদিন চান করার আগে সিঁড়িগুলো মুছে নিই। নিচে যখন থাকতাম তখন বরকে বলতাম যে কবে যে তুমি ওপরের ঘরগুলো কমপ্লিট করবে, আমার আর থাকতে ইচ্ছা করছে না, এই ছোটো ঘরের মধ্যে বিরক্ত হয়ে যাচ্ছি। তখন আমার বর বলতো যে দাঁড়া, ওপরের ঘরগুলো হয়ে গেলে তোমার কাজ তখন আরও বেড়ে যাবে, ঘর মোছা, ঘর পরিষ্কার করা। আর আমি কি বলতাম জানো? আমি বলতাম তোমাকে তো চিন্তা করতে হবে না, আমি সব কাজ করতে পারি। এখন বুঝতে পারছি যে কতটা চাপের মধ্যে আছি আমি আর কি। মানে এত খাটাখাটনি হয়ে যাচ্ছে, সে পায়ের হাঁটুগুলো এত যন্ত্রণা করে কি বলবে, বারবার ওপর নামা করতে করতে। আর এই ঘরগুলো না মুছলে থাকা যায় না, জানো, এই সাদা সাদা সান, এই যে পাথরগুলো না এত কালো কালো লাগে, ছেলেপেলে আছে এত নোংরা করে কি বলবো। এসব প্রত্যেক দিন ঘর না মুছলে না আমি থাকতে পারি না, আমার ঘেন্না লাগে। তো তার জন্য ঘরগুলো মুছতেও হয়। আর একটা লাঠি আনবো করে আর আনাও হচ্ছে না, দেখো কতবার বাজারে গেলাম, লাঠিটাই আনা হচ্ছে না। এমনি আমার হাতে করে মুছতে কোনো অসুবিধা হয় না, কিন্তু ওই একটা দিন না কোমরে তারপরে পায়ে একটু ব্যথা করে, তখন ইচ্ছা হয় যে বেশ লাঠি থাকলে খুব ভালো হয়। তার জন্য লাঠিটা খুব দরকার। একবারে কাচাকুচি করে চানটা করে নিলাম। কি ঠান্ডা, এদিকে গরম করছে, এদিকে আবার শীতও করছে। দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ওঠো বাবু, তোর সামনে পরীক্ষা আছে। এনা 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 তুমি ব্রাশ করো, তুমি এইভাবে, হ্যাঁ এইভাবে ব্রাশ করো। ভালো করে হ্যাঁ করে দাঁত মাজো, ভালো করে দাঁত মাজো, মাজন খেয়ে নিও না, ভালো করে দাঁত মাজো। তুমি দাঁত মাজো, আমি দাদার টিফিনটা বানিয়ে দিই, রুটিটা বানিয়ে দিই। কাচাকুচিগুলো করলাম, করে একবারে চানটা করে নিলাম। তারপরে আবার পুজো আছে, চানটা তাড়াতাড়ি না করলে হবে না। 9টা-10টার মধ্যে ঠাকুরমশাইকে আসতে বলেছে আমার বর, কারণ এই যে ছেলেটা স্কুল আছে, তো টিফিনটা বানিয়ে দিতে হবে। টিফিন না, ওই রুটিটা বানিয়ে দিলাম। আর ছোটো ছেলেটাকে ওই যে ঘুম থেকে তুলিয়ে একবারে খাইয়ে জামা প্যান্ট পরিয়ে দিয়েছি, আর আমিও কাপড়টা পরিয়ে নিলাম। এটা পুরো নতুন কাপড়, ভাবলাম আজকে একটা নতুন কাপড়ই বার করি। কি বলো তো, আমাদের না মানে বাক্সের মধ্যে কাপড় অলরেডি থাকে, নতুন কাপড়। আমি কাপড় পরি না ঠিকই, কিন্তু আমার 8 পরে শাড়ি নেই। আমার বর জানো তো, ওই যে মাঝে সাঝে ধরো কোথাও নিমন্ত্রণ আছে, যে বিয়ে বাড়ি কোনো বাড়ি, তখন তো হুট করে একটা কাপড় টাপড় দিতে হয়। তার জন্য কোথায় আবার বাজারে যাব, তার জন্য আমার বর আবার ডজন কিনে এনে রেখে দেয়, কারণ নিমন্ত্রণ আসলে পরে চট করে দিতে পারি। তো তার জন্য সেই শাড়ি ছিল, সেই শাড়ি একটা বার করে পরলাম। আমি 8 পরে শাড়ি পরি না, আমার মনে হয় 8 পরে শাড়ি একটা না দুটো আছে। খুব আমি দেখোই তো নাইটি পরে থাকি, সারাদিন কাজ করি। আগে শাড়ি পরতাম, আগে সবসময় শাড়ি পরতাম, এখন আর শাড়ি পরতে পারি না, আমার অসুবিধা হয়। না পরে অসুবিধা হয়ে গেছে, শাড়ি পরলেই বা সবাই তো শাড়ি পরে কাজ করে, আমি পরি না। আর এই যে এই ঘরটাতে পুজো হচ্ছে, এই ঘরটাতেই প্রত্যেকবার হয়, প্রত্যেকবার বলতে আগের বছর তো ঘরটা কমপ্লিট হয়েছে, আগের বছর পুজো দেওয়া হয়েছিল, সত্যনারায়ণ পুজো, মানে ঘরে যখন উপরে উঠে এলাম তখন তো পুজো
দিতে হয়, তো তখন এই ঘরেই পুজো দেওয়া হয়েছে। এই ঘরটা কিন্তু আমার বড় ছেলে পড়ে, তো ঘরের ওই যে ফল টলগুলো আমি আগের দিনকে রাত্রেই ফল টলগুলো এনেছিলাম, আর ঘরটা কাল রাত্রেই মুছে রেখেছিলাম, আর সকালে একবার মুছে নিলাম। আর তারপরে এই যে ওখানে ওই যে পাটাটা, যে নারায়ণ ঠাকুরের পাটা আছে না, ওই পাটাটা দিয়ে দিলাম, আর আলপনা দিয়ে দিলাম অল্প একটু ওই পাটার উপরে, আর দোরগোড়ায় একটুখানি আলপনা দিলাম। আবার একটু পরে আলপনা দেবো, কারণ ঠাকুরমশাই যদি চলে আসে তাই ঠাকুরের ফলগুলো, পুজোর ফলগুলো আমি কুচিয়ে দেবো, আর আমার শাশুড়ি মা সব মানে থালায় থালায় বাটায় বাটায় সুন্দর করে সাজিয়ে দেবে। ধরো আমি তো এসব পুজো টুজো কীভাবে সাজাই এগুলো তো আমি জানি না, আমার শাশুড়ি মাই জানে। আমি প্রত্যেকবারই ওরকম কেটে দিই আর মা সাজিয়ে দেয়। ওই আমাদের দোকানে বিশ্বকর্মা পুজো হয় তো প্রত্যেকবারই হয়, তো তার জন্য ফলটা আমি প্রত্যেকবারই এরকম কুচিয়ে দিই আর মা সুন্দর করে সাজিয়ে দেয়। মানে সত্যনারায়ণ পুজোরও অনেক রকমের নিয়ম আছে, তো মানে অনেক রকমের থালা দিতে হয়, থালার ওপরে অনেক রকমভাবে সাজিয়ে দিতে হয়। যে লক্ষ্মী নারায়ণের আলাদা করে জোগাড় করতে হয়। দেখো দুই দিকে দু রকমের করে দিয়েছে মা চাল, আর দুটো মন্ডা দিয়েছে, আর সব রকমের ফল সুন্দর করে সব জায়গায় দুটো দুটো করে দিয়ে দিয়েছি। আর মুগের ডাল লাগে, মুগ ডালটাও ছোটো থালার মধ্যে দিয়ে কয়েকটা ফল দিয়ে দিতে বললো মা, তো ফলগুলো দিয়ে দিলাম একটা একটা করে কুচিয়ে। আর নারায়ণ ঠাকুরের তো সিন্নি প্রসাদ তো দিতেই হয়, তার জন্য দেখো সিন্নিটাও রেডি করে রেখে দিলাম, ঠাকুরমশাই এসে পুজো দিয়ে দেবে, তারপরে লাস্টে মেখে দেবো। আর ওই যে সিন্নির মধ্যে বলছে যে 27টা কলা দিতে হয়, তাই 27টা কলা ছাড়িয়ে রেখে দিচ্ছি। আর আমি তো এসব জানি না, আমাদের মার কাছ থেকে সব জানা, কোন পুজোতে কী কী লাগে, পুজোতে কীভাবে বাটা সাজায়, আমি কিছু জানি না। 27টা কলা আমাকে ছাড়িয়ে দিতে বললো, 27টা কলা গুনে গুনে আমি এর মধ্যে ছাড়িয়ে দিলাম, আর ভালো করে গুনে নিলাম। কোথায় যদি একটা বেশি বা কম হয়ে যায় তখন আবার সমস্যা আছে। বেশি হয়ে গেলে বলছে অসুবিধা নেই, কিন্তু কম হয়ে গেলে অসুবিধা আছে। তো 27টা কলা আমি ভালো করে মানে 3-4 বার করে গুনে গুনে দিয়ে দিলাম। ফল দেখো আমি সব পুরো কেটে নিয়েছি, এগুলো সব এক জায়গায় জড়ো করেই কেটেছি। আর আজকে পুজো করছি বলে আমি ছেলেটাকে খাওয়াতে পারলাম না, ওই যে ছোট্ট সোনাকে খাইয়ে দিচ্ছে ওর পিসি, মানে আমার কাকি শাশুড়ির মেয়েটা খাইয়ে দিচ্ছে। ও তো প্রত্যেক দিন আসে খিচুড়ি নিতে আসে অঙ্গনারী, তো একবারে খিচুড়িটা ওই নিয়ে এসেছে, তারপরে আমার ছেলেকে বললাম খাইয়ে দিতে, ও খাইয়ে দিল। আর ওই যে ফলের খোলাগুলো হয়েছিল না, কলার খোলা, সব রকমের ফলের খোলা, তো খোলাগুলো আমি রেখে দিলাম একটা গামলার মধ্যে তুলে। ওই যে কাকিমাদের গরু আছে না, গরুতে খেতে পারবে। তারপরে এই যে ওখানটা বারান্দাটা ভালো করে মুছে দিলাম। তারপরে এই দেখো সিঁড়িতে আলপনা দিয়ে দিচ্ছি, কারণ ওই আমাদের স্থানে আলপনা দিয়ে মানে বোঝাই যাচ্ছে না, সাদা তো একদম, আর সাদা আলপনা বোঝাই যাচ্ছে না, তাই সিঁড়িগুলো একটু মা লক্ষ্মীর পা এঁকে দিলাম। আমি ছোটোবেলা থেকে জানো তো আলপনা দিতে ভীষণ ভালোবাসি। আমাদের তো বাড়িতে ওখানে সব মানে সান নেই, সব মাটি, তো মাটিতে আলপনা দিলেও খুব সুন্দর দেখতে লাগে। আমি বসে বসে, মা তো পুজো করতো, জোগাড়জান্তি করতো, আর আমি বসে বসে সারাদিন শুধু আলপনাই দিতাম, এত ভালো লাগতো কি বলবো। এখন সময় পাই না, তাই তাড়াহুড়ো করে যে কোনো রকম একটু আলপনা দিলাম, দিয়ে চলে এলাম। দেখো ঠাকুরমশাইও চলে এসেছে, আর আমার ছোটো সোনা দেখো তো কাসর বাজাচ্ছে। সব ঠিক আছে, শুধু আমার বড় ছেলে পুজোটা দেখতে পেলো না। ওর সকালবেলায় মন মেজাজটা খুব খারাপ, যখন আমাকে কাপড় পরতে দেখছে না, বলছে দেখো কী সুন্দর কাপড় পরছে, আবার ভাই কী সুন্দর পাঞ্জাবি পরেছে, আর আমি দেখো এখন স্কুলে যাচ্ছি। এই ম্যাডামগুলো না কি একবারে একদম পুজোর সময় পরীক্ষা দেয়, বলছে হ্যাঁ তোর ম্যাডাম জেনে বসে আছে, এখন তোদের পুজো হবে তো পরীক্ষা হবে না, কি জ্বালা বড় দেখিনি। ওর একটু স্কুল যাওয়ার ইচ্ছে ছিল না, ও বাড়িতে পুজো, তারপরে পুজোটা দেখতে পেলো না, খুব মন মেজাজ খারাপ ছিল, কি বলবো বলো। এবার পরীক্ষা যেহেতু, যদি স্কুল থাকতো না তাহলে আমি ওকে পাঠাতাম না, বাড়িতে পুজো একটু থাকতো। তারপরে এই দেখো পুজো হয়ে গেল। আমার ছোট সোনা এত দুষ্টুমি করছে, ফুলের মালাগুলো নিয়ে ছিঁড়ে ছিঁড়ে দাদুর মাথায় দিচ্ছে। আবার পুজোর ফল কাটছিলাম, জোগাড় করছিলাম, তখন এত দুষ্টুমি করছিল, ফল, ঘন্টা, বাটি, মাটি, ঘটি যা ছিল সব টান মেরে মেরে ফেলে দিচ্ছিল। আবার আজকে দেখো ওর বাবার এত কাজের চাপ ছিল যে বাড়িতে এসে একটু পুজোটা দেখবে, তাও মানে সময় পায়নি, খুব কাজের চাপ ছিল, ছুটোছুটি করে বেড়াচ্ছে, বাড়িতে আসতে পারছে না। আবার ওই যে পুজোর ফলের যে নারকেলটা আমি তুলতে পারছিলাম না, তো আমার বরকে কী করে বলি বলো তো, দোকানে এত কাজ করছিল, কাজের চাপ ছিল, ডাকতেও পারলাম না। আবার পুজোতে কোথায় কলার পাতা লাগে, তারপর আমের শকা, তারপর আমাদের যে বেল গাছটা আছে সেই লম্বা উঁচু, একবার তাল গাছ ছাড়িয়ে বেলপাতা পাড়া, মানে খুব অসুবিধা হচ্ছিল। সেই কোনো রকম একবার বেলপাতা পেরে দিয়ে যাচ্ছে, আবার দোকানে ছুটছে, একবার কলা পাতা কেড়ে দিয়ে যাচ্ছে, দোকানে ছুটছে, এরকম করেছে আজকে, মানে খুব ছুটোছুটি হয়ে গেছে, এত কাজের চাপ ছিল। তারপর পুজো হয়ে যাওয়ার পর ওই যে ডাকলাম, ডেকে শান্তির জল নিল একটু, দিয়ে আবার তাড়াহুড়ো করে দোকানে চলে গেল, একটু কোনো রকমের হাতে সিন্নি প্রসাদ নিল, নিয়ে চলে গেল। প্রসাদ নেবে? দাও, বাটি দাও, দাও, বসো ওখানে, বসো বসো, তিসাম বসো, তিসাম বসো,
হ্যাঁ, প্রসাদ দিচ্ছি, দাঁড়াও। আর এই যে ননদের দুই মেয়ে এসে গেছে প্রসাদ নিতে। আর ওই যে লাল জামা পরা ওই মেয়েটা আমার ওই যে কাকি শাশুড়ির নাতনি হয়, ওই যে যে আমার ছেলেকে খাইয়ে দিচ্ছিল ওর মেয়ে। আর এই যে ফুটফুট সাদা সাদা এটা আমার কিন্তু বড় ননদের মেয়ে, খুব মিষ্টি কিউট না, দুটোই কিউট, খুব আমার খুব ভালো লাগে দুজনকেই। তারপরে এই যে দেখো ঘরের পুজোটা এখনও করা হয়নি, তো ঠাকুরের বাসনগুলোও ধোয়া ছিল না, তা ঠাকুরের বাসনগুলো ওই যে পুজোটা কমপ্লিট হয়ে গেল, সত্যনারায়ণ পুজোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর ঠাকুরের বাসনগুলো ভালো করে মেজে ধুয়ে নিয়ে এসে ঘরের পুজোটা করে নিলাম। আর আজকে সব রকমের ফল যেমন সত্যনারায়ণ পুজোতে দিয়েছি তেমনি সব রকমের ফল এই ঘরের ঠাকুরগুলোকে দিলাম, দিয়ে বেশ ভালো করে ঠাকুর পুজোটা আজকে দিয়ে দিলাম। আর রান্না বান্নাটা মা নিচে করছে, ওই যে মা একবার করে এসে জোগাড়গুলো আমাকে করে দিচ্ছিল, তারপরে মা ভাতটা বসিয়ে দিয়েছে। আর দেরিও হয়ে গেছে ভাত বসাতে, কারণ জোগাড় করে দিচ্ছিল মা, আমি তো ওগুলো পারি না করতে। তারপরে এই যে সবাইকে প্রসাদ নিতে আসার জন্য বলা হয়েছিল পাড়াতে, তো সবাই প্রসাদ নিতে আসছে একে একে, আর আমি প্রসাদগুলো সব দিয়ে দিচ্ছি। আর মা নিচে রান্নাটা করছে। আর আজকে তো আমার উপোস, আমি ওই যে শ্যামা চালের খিচুড়ি বানিয়ে খাবো, ওটা একটু পরেই বানাবো, একবারে বানিয়ে নেবো, রাত্রেও খেতে পারবো আর দুপুরেও খাবো। আর সকালে ওই যে একটু প্রসাদ খেয়ে নেবো, তাহলেই হবে। সবাইকে প্রসাদ দিলাম, দিয়ে তারপরে আমি একটু প্রসাদ খেয়ে নিলাম। আর সকাল থেকে খাইনি না, আমার ওই যে বললাম না আমি উপোস করে থাকতে পারি না একদম, সকাল থেকে খাইনি, তাই কেমন হাত পাটা কাঁপছিল আমার, মানে খালি পেটে থাকলেই ওরকম হয় আমার। আর তোমরাও চলে এসো আমার বাড়িতে প্রসাদ খেতে, আর সবাই আশীর্বাদ করো যেন আমি আমার সংসারে সবাইকে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারি। তারপর প্রসাদটা খেয়ে নিয়েছি, এলাম রান্নাঘরে। মা দেখছি মুগ ডালটা বসিয়ে দিয়েছে, আর একটু আলু উচ্ছে ভেজেছে, আর বাঁধাকপি রান্না করবে। মাকে সেই কখন আমি প্রসাদ দিয়ে গেছি, বলেছি ভাত খেয়ে নেওয়ার জন্য, তো মা 11:30 বেজে গেছে এখনও ভাত খায়নি, রান্না দেরি হয়ে যাচ্ছে, আঁকা কামাই যাচ্ছে তার জন্য। তো মাকে বললাম আপনি ও ঘরে গিয়ে ভাতটা খেয়ে নিন, আমি দেখছি। তো বাঁধাকপির যে আলু দেবে ওই আলুটা আমি কেটে দিলাম মাকে, আর ডালটা ফুটিয়ে নিচ্ছি। ভাই কই? ভাই ভাই কই? দীপসাকেই মারে শুধু। আর বলো না, আমার ছোটো ছেলেটা এত দুষ্ট হয়েছে কি বলবো। আমার যে বড় ননদের মেয়েটাকে না, ওই যে প্রসাদ নিতে এসেছিলো ওই মেয়েটাকে এত মারবে কি বলবো, চুলের মুঠি ধরে দু হাতে করে নিংড়ে নিংড়ে মারবে, এত মানে ওকে সহ্যই করতে পারে না, খুব মারে। আর সবাইকেই মারে, যদিও মানে সবাইকেই মারে, আমাকে মারে, ওর বাবাকে মারে, দাদাকে মারে, সবাইকে, অচেনা মানুষকেও দেখলে চুলের মুঠি ধরে মারবে। এত মারকুটে হয়েছে কেন কে জানে, আমি তো ছোটোবেলায় ছিলাম না, আমার বড় ছিল না, আমাদের বাড়িতে কেউ ছিল না, সবাই শান্ত ছিল। আর একা একা আমাদের বাড়ির সামনেই রাস্তা, একা একা বাড়ির সামনে চলে যাবে, জানো ওর বাবার দোকানটা ওই রাস্তার ধারে আমাদের দোকানের সামনে, তো ছুটতে ছুটতে ওরকম বাবার দোকানে চলে যাবে, রাস্তার দিকে চলে যাবে, খুব ভয় লাগে, কোন সময় রান্না করবো দেখতে পাবো না, একা একা চলে যাবে। তারপর সবাই আবার প্রসাদ নিতে এলো, যে রান্না করতে করতে আবার ছুটে এলাম, প্রসাদ দিলাম, প্রসাদ দিয়ে আমার ছোটো ছোটোকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। তারই মধ্যে আমার বড় ছেলে চলে এলো, 1:30 প্রায় বেজে গেছে, ওর বাবাকেও প্রসাদ দিলাম, আমার বড় ছেলেকেও প্রসাদ দিলাম। উনি আবার প্রসাদ খেতে ভালোবাসে না, মানে ফলগুলো খাবে, চিনি প্রসাদ খাবে না। শুধু ও বলেই না, এখনকার বাচ্চা কেউ প্রসাদ খেতে চায় না দেখি। আর আমরা ছোটোবেলায় জানো তো বাটি হাতে গিয়ে বসে থাকতাম, কখন প্রসাদ দেবে, কখন পুজো হবে। আমি তো প্রসাদ খেতে ছোটোবেলায় খুব ভালোবাসতাম, আর বিশেষ করে সিন্নি প্রসাদটা আমার বেশি ভালো লাগে। ওই যে সেই কলা দেওয়া থাকে, নারকেল কোড়া, তারপরে দুধ, মানে খুব মাখি চুকি না, খুব ভালো লাগে। আর নবান্ন শুনেছো, নবান্ন আমাদের বাড়িতে আছে জানো, কিন্তু এবছর করা হয়নি। নবান্ন খেতে আমার ভীষণ ভালো লাগে, চালের গুঁড়ি, তারপরে ওই আখ টাক, তারপরে আদা, মূলো, এইসব দিয়ে সব রকমের ফল দিয়ে দুধ দিয়ে কি সুন্দর পাতলা পাতলা করে, বেশ খুব ভালো লাগে। আমাদের বাপের বাড়ির ওদিকেও সব নেই জানো তো, আমাদের এখানে আছে, কিন্তু এবছর আর করা হয়নি, আমার কিন্তু খুব ভালো লাগে ওটা খুব। তারপর এই যে আমার খাবারটা রান্না করতে চলে এলাম, একটু আমি ওদের সাথে প্রসাদ খেলাম। আর ওই যে শ্যামা চালের খিচুড়ি বানাবো বললাম, ওই যে আলু গাজর একটু ভালো করে কড়াইয়ের মধ্যে ভেজে নিলাম, তাহলে খিচুড়িটা না খেতে ভালো হয়। ওই প্রেশার কুকারেই আমি ভাজি দিয়ে করি, কিন্তু ভাবলাম কড়াই ভাজি, ওই কয়েকটা বেগনি ভাজতে হবে, সবার জন্য ভাজবো আর আমিও ভেজে নেব আমার খাওয়ার জন্য। খিচুড়ির সাথে বেগনি ভালোই লাগবে। আর আমাদের বাঁধাকপি হয়েছে, মা বলছিল বাঁধাকপিটা নিরামিষই রান্না করবে, কিন্তু আর নিরামিষই হয়নি, ওটা আঁশ হয়ে গেছে, তার জন্য আমি আর বাঁধাকপিটা খাবো না। আঁশ বলতে ভাতের ঠেকা, আজকে তো বাড়িতে পুজো, তাই নিরামিষ রান্না হয়েছে, আঁশ কিছুই হয়নি, ভাতের ঠেকা বলে আমি খাবো না। তো তার জন্য যে বেগনি ভেজে নেব, বেগনি দিয়ে খিচুড়িটা খাবো, ভালোই লাগবে, খারাপ লাগে না। আমার বেগনির থেকে লম্বা লম্বা বেগুন ভাজা ভালো লাগে, কে আবার দু রকমের ভাজছে, সবাই বেগনি খেতে ভালোবাসে, আমি একবারে বেগনিই ভেজে নেব। তারপরে যে শ্যামা চালটা দিয়ে দিলাম, একবারে বেশি করে চালটা দিয়ে দিলাম, চাল ডাল ওই রাত্রেও খেয়ে নেবো, আবার দুবার করার ক্ষমতা নেই, এই রাত্রে একটু গরম করে নেবো, দিয়ে খেয়ে নেবো। আর রাত্রে কারোর জন্য রান্না করতে হবে না, কারণ বাড়িতে নিমন্ত্রণ আছে। ওই যে আজকে মাঘী পূর্ণিমা না, সবার বাড়িতে ওই সত্যনারায়ণ পুজো হচ্ছে, বেশ দিনটা তো ভালো, তার জন্য আমাদের পাড়ারই একজনের বাড়িতে, আমাদের বাড়ির সবাই নিমন্ত্রণ
জন্য ওই যে হরিনাম দিচ্ছে, সত্যনারায়ণ পুজো, রাত্রে খিচুড়ি হবে। তো আমাদের আগের বছর হয়েছিল রাত্রে খিচুড়ি, বেশ কি সুন্দর হরিনাম, এই বছর আর দিতে পারলাম না। ইচ্ছা আছে পরের বছর বেশ ধুমধাম করে দেওয়ার, বেশ হরিনাম তারপরে খিচুড়ি সবাইকে খাওয়ানোর। ভগবান যদি দিন দেয় অবশ্যই দেবো। তো আমার বড় ছেলে দেখো স্কুল থেকে বাড়ি এসে সিঁড়িতে মন্দিরে বসে বসে আলপনা দিচ্ছে। কি বলবো, ওর ভীষণ ভালো লাগে আলপনা দিতে। আমাকে বললো মা একটু আলপনা দিই না, বললাম দেখা যা, তোর এখন ইচ্ছা হয়েছে। এই যে কদিন পর পরীক্ষা শেষ হবে আর বলবে যে কোথায় ঘুরতে যাবা বলো, কোথায় ঘুরতে যাবা, বাড়িতে থাকবে না, ঘ্যান 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 করবে, আর কোথায় বা ঘুরতে যাবো। এখন আমার বরের কাজের চাপ হয়েছে খুব, আবার কদিন পর ওকে ভর্তি করতে হবে, সে 1,000 টাকা খরচা, মানে কি বলবো, এখন প্রচুর চাপের মধ্যে আছে আর কি। আর যে মাঠে যে ফসলগুলো পয়সা খরচা করে লাগালো সব তো নষ্ট হয়ে গেল। ওই যে আলু বাড়িতে আসবে কি জানি না, তারপরে যে মুসুরি তো বাড়িতে আসবেই না, দেখলেই তো তোমাদের দেখালাম মুসুরি কত কম হয়েছে বৃষ্টির জন্য, মানে অনাহারে অসময়ে বৃষ্টির জন্য ওরকম হয়েছে। তো কি বলবো, ভগবান যে কি হবে ভগবানই জানে। তারপরে এই দেখো 3টে বেগনি ভাজলাম ভেজে, ওই জেঠু মা আর বাবার জন্য নিচে দিয়ে আসলাম। কি করবো আমি, বাবাকে দিয়ে দিলি না? তো বাবাকে বলি না তোকে বসতে পারি তোর জন্য, আমি খাবো তোর একটু আজকে। ওই দেখো বেঙ্গিটা নষ্ট করছে, খেয়ে নিলে না তুমি? আমাকেও ঠেঙাবো নাকি? বলছি ওকেও ঠেঙাবো। তারপর কিছু বলতে চাইছিল। ওদের বাপ্পাটাকে ওই সাইডে কর্নারে খেতে দিয়েছি, আর আমি এই যে সামনে খেয়ে নিলাম। বড্ড খিদে পেয়েছে, প্রায় 3টের সময় খেলাম। চলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর তোমরা কিন্তু কমেন্ট করতে চাও না, প্লিজ একটা কমেন্ট করে দিও। টাটা, বাই বাই।